নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যেরকম যে আমার রিসেন্টলি আইভিএফ ফেল হয়েছে। আমার 3 নম্বর আইভিএফ ফেল হয়েছে। তো স্বাভাবিক মনে খুব দুঃখ রয়েছে। আর আমি ভেবে উঠতে পারছি না যে কি করব নেক্সট। আমি সাইকেল নেব নাকি আমি এখানেই আমার সমস্ত ট্রিটমেন্ট স্টপ করে দেবো। তো সেটার সাথে মানে খুব কনফিউজ রয়েছি কি করব। আর যেহেতু এখন আস্তে আস্তে এজও বেড়ে যাচ্ছে, তো 40 অ্যাবাভ হয়ে গেছে আমার এজ। সো আমি তাই চিন্তা করছি যে আইভিএফে যাওয়াটা আমার জন্য ঠিক হবে কি না। আর বিশেষ করে যেখানে 3টে আইভিএফ সাইকেল ফেল হয়ে গেছে, তারপরে তো আর মনের মধ্যে একদম সাহসই হচ্ছে না যে আমি আবার আইভিএফ করি বা কিছু। এবার সবথেকে খারাপ যেটা লাগছে যে এতদিন হয়ে গেছে, আমি প্রায় 6 থেকে 7 বছর হলো আমি এই আইভিএফের জার্নিতে রয়েছি এবং 3বার আইভিএফ করে নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও একটাও আমার সাকসেস হলো না। যদিও প্রেগনেন্সি এসছিল আইভিএফ সাইকেল চলাকালীন ট্রান্সফার করার পর, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যখনই আমি ট্রান্সফার করাচ্ছি, মানে হচ্ছে আমার ট্রান্সফার, এমব্রিও ট্রান্সফার, তখনই আমার সাইকেল মানে পজিটিভ আসছে, প্রেগনেন্সি আসছে, কিন্তু সেটা বিটা এইচসিজি করার পর যে নাম্বারটা আসে, যে ভ্যালুটা আসে, সেটা সবসময় বায়োকেমিক্যাল প্রেগনেন্সিতে দেখা যাচ্ছে। যে বিটা এইচসিজি জেনারেলি শুনেছি আমি যে 1000 মতন এলে ভালো হয়, 1000, 1000, কিন্তু সেটা কোনো সময় আমার আসে না, খুবই কম নাম্বারে আসে। আর যখনই আমি বিটা এইচসিজি মানে করানোর টাইম আসে, আমার খুব মানে মনের মধ্যে, বুকের মধ্যে খুব একটা ভয় চলতে থাকে, কারণ আমি জানি সেই আমার নাম্বারটা খুব কমই আসবে। আর সবসময় ম্যাক্সিমাম আমার হাইয়েস্ট নাম্বার এখন পর্যন্ত এসছে 50 অবধি, 50। সো বুঝতেই পারছেন। আর বিটা এইচসিজি যদি হাই নাম্বারে না আসে, তাহলে আইভিএফ সাইকেল ডেফিনেটলি ফেলিওর। এবার যখনই আমি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করছি যে আমার প্রত্যেকবার আইভিএফ সাইকেল ফেল করে যাচ্ছে, বিটা এইচসিজি আমার এত কম আসছে, প্রেগনেন্সি পজিটিভ আসছে, কিন্তু সেটা বায়োকেমিক্যাল প্রেগনেন্সি আসছে, তো এটা কেন হচ্ছে? সো ডক্টরের একটাই আনসার থাকে সবসময় আমার জন্য, যে আপনার বয়স হয়ে গেছে, তার জন্য আপনার প্রেগনেন্সি আসছে না। আবার মানে ওনার আবার কন্ট্রাডিক্টরি কথাবার্তা, আমি জানি না এরকম কীরকম একজন ডক্টর। উনি বলেন যে আপনার থেকে তো বয়সে বেশি যারা আছেন তাদের তো দিব্যি প্রেগনেন্সি চলে আসছে, জানি না আপনার কেন আসছে না। আবার ওইদিকে আবার বলছে যে আমার এজ হয়ে গেছে বলে তাই নাকি আমার প্রেগনেন্সি আসছে না। তাহলে যদি এজ হয়ে গেছে আমার, তাই জন্য প্রেগনেন্সি আসছে না, তাহলে তো যারা আমার থেকেও এজে বেশি, তাদের কি করে প্রেগনেন্সি হচ্ছে? উনি নিজেই যেখানে বলছেন যে আপনার প্রেগনেন্সি আসে, কিন্তু সেটা ঠিকঠাক হয় না, কারণ আপনার এজ হয়ে গেছে তাই। তাহলে আবার উনি এই কথাটা বলে আবার অন দি আদার হ্যান্ড আরেকটা কথাও বলেন যে অথচ আপনার থেকে বয়সে বেশি যারা, তাদের তো দিব্যি প্রেগনেন্সি হয়ে যাচ্ছে। তো আমি এটাই বুঝতে পারি না যে ডক্টরের কন্ট্রাডিক্টরি কথাবার্তা। এবার একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে একটা ঠিক ডক্টর চয়েস করাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো একটা জিনিস আমি বুঝতে পেরেছি এই 3বার আইভিএফ সাইকেল করতে করতে, এই 7 বছরের জার্নিতে, যে আপনার একটা কারেক্ট ডক্টর চুজ করা কিন্তু খুব দরকার। বিকজ ডক্টররাই তো আলটিমেটলি আমাদেরকে গাইডেন্সটা দেন যে আমরা কোন দিকে যাব, যেটা করলে আমাদের জন্য ভালো হবে। সো বুঝতে পারি না যে একবার ডাক্তারই যদি কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলে, তাহলে কোন দিকে যাব? কারণ আমরা তো সাধারণ মানুষ, সাধারণ পেশেন্ট, আমরা ওনাদের শরণাপন্ন হই এই কারণেই, বিকজ আমরা নিজেরা তো কিছু করতে পারবো না, তো অবভিয়াসলি উইথ দ্য হেল্প অফ আ ডক্টর। তো ডাক্তারের সাহায্যই আমরা যা কিছু করতে পারবো, ট্রিটমেন্ট প্ল্যানিং হোক বা যেটাই হোক। আর সবই ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিসও দেখুন, মাথায় রাখতে হয়, যেটা সবারই ক্ষেত্রেই হয়, আমার যেটা মনে হয়, যে একটা ফিনান্সিয়াল বার্ডেন, প্রচুর টাকা পয়সার ব্যাপার আছে আইভিএফ করতে গেলে পরে। এটা তো আর 2 টাকার ব্যাপার না। তাই জন্য আমাদের মানে এই এতটা খরচ হচ্ছে যেহেতু, সেজন্য খুব চিন্তা ভাবনা করে এগোতে হয় যে আলটিমেটলি কোন দিকে যাওয়াটা আমাদের ঠিক হবে। আর আমার লাস্ট যে আমার সাইকেলটা ফেল করলো, আমার বিটা এইচসিজি করতে হয়েছিল 7 তারিখ, মানে 7 অক্টোবর, 7 অক্টোবর 2024, এই বছরই। তো বিটা এইচসিজি অ্যাজ ইউজুয়াল, এবারে তো আরও বাজে রেজাল্ট এলো একদম, মানে 2 এলো, জানি না একটা কী নাম্বার এলো।
অন্যবার তো তাও ঠিক আছে, চলো 11 আসে, 15 আসে, 30 আসে, 40-35 অবধি আসে, কিন্তু এইবারে তো একদম মানে জঘন্যতম একটা রেজাল্ট এলো 2। এবার এই রিপোর্ট আমি আবার ডাক্তারের কাছে দেখাতে যাব, সেই ইচ্ছেই আমার হচ্ছে না। কারণ এই ডাক্তারটি বিশেষ করে, যাকে আমি 7 বছর ধরে দেখিয়ে যাচ্ছি, উনি আমাকে খালি রিপোর্ট দেখেন আর একটা কথাই বলেন যে আপনি আইভিএফ সাইকেল রিপিট করুন, আপনার এজ হয়ে গেছে তাই হচ্ছে না। তো এইবার এই কনফিউশন আমি পড়ে আছি যে যদি আমার এজই হয়ে গেছে আর ডাক্তার খালি বলছেন আইভিএফ সাইকেল রিপিট করলে পরে আমার প্রেগনেন্সি চলে আসবে, তাহলে আমি কোন দিকে যাব? মানে অ্যাজ এ ডক্টর উনি নিজেই পেশেন্টকে কনফিউজ করে দেন যে পেশেন্ট কোন দিকে যাবে, আইভিএফ করবে নাকি করবে না। তো দেখা যাক কি করি। আমি খুব দুশ্চিন্তায় আছি, আলটিমেটলি কি করব না করব কিছুই বুঝতে পারছি না। এবার ব্যাপারটা হচ্ছে, সব বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা হয়, সবার ছেলে মেয়ে তো কোনকালেই হয়ে গেছে, আর তাদের ছেলে মেয়েরা সব বড়, এখন স্কুলে যায়। তো আর সেখানে আমার তো কোনো বাচ্চা কাচ্চাই নেই, ছেলে মেয়েই নেই, বুঝতেই পারছেন। মনের ভিতরে একটা ভীষণ কষ্ট একটা আছে। তারপরে না মানে সোশ্যাল জায়গায় যেতে একদম ইচ্ছে করে না, লোকজনের সাথে কথা বলতে আমার আজকাল আর ইচ্ছে করে না। ইচ্ছে করে না, তার কারণ হচ্ছে একটাই যে অ্যাকচুয়ালি কি, সোশ্যালি মেলামেশা তখন করতে ভালো লাগে যখন একটা নিজের লাইফ ঠিক থাকে, সব কিছু স্মুথ চলে, তখন সব কিছু না ভালো লাগে। কিন্তু আমার যে অবস্থা, মানে সেই অবস্থা না কোনো কিছুই ভালো লাগে না। আর বিশেষ করে বুঝতেই পারছেন, যদি ইনফার্টিলিটি চলতে থাকে তাহলে তো কীরকম একটা লাইফ হয়ে থাকে, তো জানি না। সো এখন বুঝতে পারছি না আলটিমেটলি কি হবে, আমার কিছুই বুঝতে পারছি না। সবসময় না খালি একটা মানে নিজেকে না এখন আর মনে হয় যে গুড ফর নাথিং। কি করতে যে আমি বেঁচে আছি সেটাও মনে হয় যে, সত্যি কথা বলতে দেখুন, আমরা স্বামী স্ত্রী মিলে থাকি সংসারটায়, ব্যাস এইটুকুই আমাদের ছোট্ট সংসার, দুজনের মাত্র ঘর। কিন্তু পুরো বাড়িটা না খুব ফাঁকা ফাঁকা লাগে, বুঝতেই পারছেন, স্বাভাবিক, মানে যেটা খুবই নর্মাল। সবারই তো মানে ন্যাচারাল একটা কি হয়, সবারই তো থাকে যে বিয়ে থা হয়ে গেছে তো ছেলে মেয়ে হয়ে যাওয়াটা খুব মানে সবারই হয়, মানে 2-3 বছর যায় তো তারপরে নর্মালি সবারই ছেলে মেয়ে হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়। কিন্তু আমার 7 বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে, কোনো ছেলে মেয়ে হয় না, কোনো বাচ্চা কাচ্চা হয় না। অবভিয়াসলি বুঝতে পারছি যে এজ বেড়ে গেছে। আর আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল 37, সেখান থেকে আমি হয়ে গেলাম 40, আর এখন তো 40 অ্যাবভ। সো বুঝতেই পারছেন। আর এখন না মানে মানুষজনকে বলতেও ইচ্ছা করে না, লজ্জা লাগে, বিকজ ওভার 40 হয়ে গেছি। সবাই কি ভাবে যে এই বয়সে এসে বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা করছে বা ট্রিটমেন্ট করাচ্ছে কি না কি, মানে জানি না লোকজন কি ভাববে, কীভাবে জিনিসটাকে নেবে। আমাদের তো ইন্ডিয়ান সমাজ, বুঝতেই পারছেন, লোকজন কোনো কিছুই ভালো চোখে দেখে না, সবেতেই একটা না একটা কমেন্টস পাস করার জন্য একদম এক পা বাড়িয়ে রেখেছে। তো সেইগুলো ভুগছি, আর কি বলবো। এখন মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছে যে আমাকে যে করে হোক কিছু একটা মানে চিন্তা ভাবনা করতে হবে। সো দেখা যাক কী করি না করি, বুঝতে পারছি না। তো কয়েকজন বন্ধু বান্ধবের সাথে আলাপ হলো, এখন তো ওরা বন্ধুই বলবো, কারণ আইভিএফ সেন্টারে ওদের সাথে আলাপ হয়েছে আমার। এখন ওদের সাথে ফোনে কথা বলতে বলতে না মানে এখন ওরাই বন্ধু হয়ে গেছে। এখন যে জীবন হয়েছে আমার, মানে আমার স্কুল কলেজের যত বন্ধু বান্ধব ছিল তাদের সাথে আমার কানেকশন একদম পুরো অফ হয়ে গেছে, খুব মানে খুবই অফ হয়ে গেছে। শুধু একটাই মাত্র আমার চাইল্ডহুড ফ্রেন্ড আছে, যার সাথে আমার এখন পর্যন্ত টাচ আছে, একটু একটু কথা হয়। তাও আমার মাঝে মাঝে ইচ্ছে হয় না কথা বলার, মানে মন টন ভালো থাকে না বলেই কথা বলতে ইচ্ছে করে না। পুরো একটি মেয়ে আছে, তো কোয়াইট অবভিয়াসলি বুঝতেই পারছেন, মন মেজাজ ভালো থাকে না, মানে সবারই কিছু না কিছু সন্তানাদি হয়ে গেছে, আমারই কিছু হলো না। তো আমি খুব ডিপ্রেশন দিয়ে একটা ভুগতে থাকি সর্বক্ষণ। আমার একটি দিদি আছে, ওর নিজেরও একটি মেয়ে আছে, আর সে তো বড়ই হয়ে গেছে, এখন তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বুঝতেই পারছেন। তো সবারই সব কিছু স্মুথলি এগিয়ে গেছে এক্সেপ্ট মি। আমি একটা যেন কি হয়ে গেছে, আমার আমার এখন কোনো কিছুই ভালো লাগে না, না লোকের সাথে মিশতে ইচ্ছা করে, না কারোর সাথে ফোনে কথা বলতে ইচ্ছা করে। তো আইভিএফ সেন্টার থেকে যতগুলো বন্ধু বান্ধবদের সাথে আমার দেখা হয়েছিল তারাই এখন আমার বন্ধু হয়ে দাঁড়িয়েছে। এখন সত্যি কথা বলতে ওরাই বন্ধু মনে হয়। ওদের সাথে কথা বললে না মানে অ্যাকচুয়ালি যারা না অন্যের ব্যথা মানে অ্যাকচুয়ালি অন্যের ব্যথা তারাই বুঝতে পারে যারা নিজেরা ওই একই
কষ্ট দিয়ে যাচ্ছে আর কি, একই ফিল্ডে আছে, একই কষ্টে আছে, তারাই একমাত্র সেই কষ্টটা ভালোভাবে বুঝতে পারে, পেইনটা বুঝতে পারে। তো তাই জন্য না এখন ওদের সাথে কথা বলেই যা একটু রিলিফ ফিল করি, ঠিক আছে, কারণ ওরাই বুঝবে আমার পেইনটা, আর তো কেউ বুঝবে না। সবাই এভরিওয়ান ইজ ক্যারিং অন, সবার নিজের নিজের লাইফ আছে, সবাই মুভ অন করে গেছেও। কেউ তো আর আমার জন্য চিন্তা করবে না, কেউ আর ভাববেও না যে আমার লাইফে কি হলো না হলো। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর আমারই মতন এই আইভিএফ যাত্রায় যারা যারা রয়েছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার আগামী দিনে ইচ্ছে আছে যে আমি অ্যাটলিস্ট আমার মোটামুটি যেদিন 3K মানে 3000 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করব, সেই দিন আমি ওই সেন্টারটি আর ডাক্তারটির নাম রিভিল করব, যার কাছে আমি এত কষ্ট পেয়েছি। মানে ওনার ব্যবহার থেকে শুরু করে সব কিছু এত বাজে, মানে আমি সব বলবো আপনাদেরকে। কিন্তু তখনই বলবো যখন আমার একটা ভালো কমিউনিটি তৈরি হয়ে যাবে আর কি, বেশ বড় একটা কমিউনিটি তৈরি হয়ে যাবে আমার এই চ্যানেলে। মোটামুটি 3000 সাবস্ক্রাইবার্স আর মানে এটা আমি কমপ্লিট করব, আমার মনে মনে ইচ্ছে আছে আর কি, যে যেদিন আমার এটা কমপ্লিট হবে আমি সেদিন সবার সাথে শেয়ার করব। তো তাড়াতাড়ি, তাই জন্য আপনারা সবাই জয়েন করে নিন, আমার এই কমিউনিটিটাকে বড় করার চেষ্টা করুন। আমরা সবাই এক জায়গায় সমব্যথিত, তো একজন আরেকজনের ব্যথা বুঝতে পারবো। তো তাড়াতাড়ি করে আপনারা সবাই আমার এই চ্যানেলে জয়েন করুন, সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। প্লিজ আপনারা ভিডিওটা দেখে চলে যাবেন না, একটা লাইক অবশ্যই করবেন। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই সারাদিনে, মানে অনেকটুকু কাজকর্মের পর একটুখানি সময় বার করে আপনাদের জন্য ভিডিও বানাই। তাই জন্য প্লিজ আমাকে সাপোর্ট দিন। আপনাদের একটা লাইকই আমাকে অনেক আগে নিয়ে যাবে, সাপোর্ট দেবে। তাই জন্য এটা রিকোয়েস্ট রইল, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট একটি ভিডিওর সাথে, নতুন একটি টপিকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।